যে কুম্ভ মেলায় 1.5 মাস চা বিক্রি করবে তারও মোটামুটি অ্যাকাউন্টে লাখ 2 টাকা ঢুকে যাবে। কখনো ভাবিনি যে কুম্ভ মেলায় বাইক নিয়ে স্নান করতে যাবো। যে স্নান করে নিয়েছে সে বুঝে গিয়েছে এখানে ঠান্ডা কিরকম। ভাই আমার সাহস নাই। মহাকুম্ভের পুণ্যলগ্নে ত্রিবেণী সঙ্গমে ডুব দিলে পাপ ধুয়ে আত্মা শুদ্ধিকরণ হয় কিনা তা আমার জানা নেই, তবে আজ এই পর্বে প্রয়াগরাজের কুম্ভ মেলা নিয়ে আপনাদের একটা স্পষ্ট ধারণা যে দিতে পারবো সেই ব্যাপারে যথেষ্টই আত্মবিশ্বাসী। কন্টেন্ট সেম হলেও কনসেপ্ট ডিফারেন্ট। কলকাতা থেকে প্রয়াগরাজের পথে প্রায় 12.5 ঘন্টা ট্রেন জার্নি শেষ করে এসে পৌঁছালাম প্রয়াগরাজ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। গন্তব্য কুম্ভ মেলা। কিন্তু স্টেশন থেকে বেরিয়ে কিভাবে পৌঁছাবো কুম্ভ মেলা, কোথায় পাবো টোটো কিংবা অটো, রাত্রিবাসের হোটেল কিংবা খাওয়া দাওয়ার হেসেল, আর কিভাবেই বা ঘুরবো এই কুম্ভ নগরী, এই সব প্রশ্নের উত্তর চাই খুব তাড়াতাড়ি, কারণ মেলা চলবে 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি। তাই এই ইনফরমেশনগুলো জেনে রাখা ভীষণ জরুরি। আজ আমাদের গল্পের দ্বিতীয় পর্বে শুরু হচ্ছে প্রয়াগরাজ জংশন স্টেশন থেকে, যেখানে এসে পৌঁছেছে আমাদের কলকাতা থেকে বিকানিরগামী প্রতাপ এক্সপ্রেস। এখান থেকে আমরা সূচনা করব কুম্ভ মেলাতে আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতা অর্জনের জন্য বেরোতে হবে স্টেশনের বাইরে এবং অটো ধরে পৌঁছাতে হবে আমাদের নির্দিষ্ট গন্তব্যে। আর পুরো স্টেশন চত্বরে কিন্তু প্রচুর ফোর্স মোতায়েন করেছে প্রশাসন, এতে কোনো রকম বিক্ষিপ্তকর পরিস্থিতি না ঘটে। আর প্রয়াগরাজ কিন্তু যথেষ্ট বড় স্টেশন। এখানে কিন্তু স্লিপার ক্লাস ওয়েটিং রুম, আপার ক্লাস ওয়েটিং রুম, ডরমিটারি, রিটায়ারিং রুম বা খাওয়া দাওয়ার যে সমস্ত জিনিসপত্র সব কিন্তু রয়েছে। স্টেশনে এসে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। যারা এখানে এসছে তারা কিন্তু সবাই এখানে এসে ফটোগ্রাফি সেলফি তুলছে সবাই, এখানে যে পৌঁছেছে তার সাক্ষী হিসাবে। স্টেশন চত্বরে তো কোনো গাড়িকে ঢুকতে দিচ্ছে না, সব নো পার্কিং করে দিয়েছে। আমাদের স্টেশনের বাইরে বেরোতে হবে এবং এখান থেকে অটো নিতে হবে আল্লাপুরের জন্য। আল্লাপুর হচ্ছে সেই জায়গা যেখানে আমরা হোটেল নিয়েছি বলবো না, পেয়েছি। একদিন আগের প্রোগ্রাম, কি আর করা যাবে। আর এই প্রয়াগরাজ জংশন থেকে কিন্তু যেখানে মহাকুম্ভ হচ্ছে সেটা কিন্তু মোটামুটি 10 কিলোমিটার। আমি তো ম্যাপ শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে। এখানে অনেক অটো আছে, টোটো রয়েছে। জিজ্ঞেস করলাম যেখানে আমি হোটেল নিয়েছি আল্লাপুর বেগমবাড়ি, অটো বলছে যাবো না, রাস্তা জ্যাম। টোটো বলছে যাবো না, রাস্তা জ্যাম। খানিকক্ষণ অপেক্ষা করলাম, দিয়ে আলটিমেট টোটো পেলাম। বললো যে নেবো হচ্ছে 150 টাকা। আমি জিজ্ঞেস করেছিলাম যেখানে হোটেল বুক করেছি, বললো যে 100-150 ওরকমই নেবে। এমনিতে এখন আর কি পিক টাইম, প্রচুর টুরিস্ট এখানে, টুরিস্ট মানে প্রচুর তীর্থযাত্রী এখানে। ঠিক আছে চলো আপাতত হোটেলে গিয়ে পৌঁছাই, মানে ওখানে বসেই আর কি পরবর্তী প্ল্যান প্রিপেয়ার করব। এখানকার টেম্পারেচার বলছে এখন 18 ডিগ্রি। আমরা শুরু করেছিলাম 17 দিয়ে, মাঝে 10ও হয়েছিল, এখন 18 দিনের বেলায়। রাতে এটাই 10 হয়ে যাবে। ঠান্ডা লাগছে? আচ্ছা আমি হোটেল আলাদা লাগছে, বলেছে পুরো বাঙালি এখানে, বিশ্বাস করুন। হ্যাঁ প্রচুর বাঙালি এসছে কিন্তু। প্রয়াগরাজ জংশনের কাছেই রয়েছে সিভিল লাইন, বেশিরভাগ হোটেল এই জায়গাতেই রয়েছে। তবে মেলা উপলক্ষে সব হোটেল বুকিং না হলে চড়া দাম, তাই আমি হোটেল নিয়েছি আল্লাপুরের দিকে। এমনিতে মেলা উপলক্ষে অনেক রাস্তা বন্ধ, আর যেসব রাস্তা খোলা রয়েছে তাতে রয়েছে জ্যাম। বেলা যত বাড়ছে ততই জ্যাম বাড়ছে। অগত্যা অপেক্ষা, তার মাঝে আলোচনা, আর আলোচনা কখনো বদলে যায় সমালোচনায়। আগে কি হতো, যখন আমরা কোনো একদম সত্যি কথা এটা বা কাটনা করে দেয়, যখন কোনো মন্দিরে যেতাম না, কৌশিক একটু মন্দিরে ঢুকতে যেত না, একটু ঢুকতে যেত না, বিরক্ত হতো। আমি চাইলে একটু মনে মনে ঠাকুরকে বলে এমন একদিন আজ তোমাকে মন্দিরে ঘোরাতেই যেতে হবে। কি যোগ্য করেছো কোনো? না, আমার মন্দিরে যেতে খুব ভালো লাগে, মানে ভালো লাগে ঠাকুর কাছে দর্শন করতে, মনে হয় যাবো বসবো। এখন কৌশিক এটা, এখন দেখো ওকে ঠাকুর নিয়ে চলে আসছে ওর কাছে। সময় বেলা 12:22 পৌঁছে গেলাম আমরা আল্লাপুরে আমাদের হোটেল রয়েছে। এখান থেকে দারাগঞ্জ আর হচ্ছে সঙ্গম, যেখানে কুম্ভ মেলা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, সেটা কিন্তু খুবই কাছে। এখানে চেক ইন টাইম হচ্ছে 12টা, চেক আউট হচ্ছে পরের দিন 11টা। এখন এই হোটেলের ট্যারিফ আজকের দিনে হচ্ছে 8,000 টাকা প্লাস ট্যাক্স। মার্চ মাসের পরে আবার এটারই হয়ে যাবে হচ্ছে 3500 টাকা প্লাস ট্যাক্স। আর এদের যে ট্যারিফ তার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে। অনেক খুঁজে আমি হোটেল পেয়েছি, ভেবেছিলাম টেন্ট বুক করবো, কিন্তু টেন্টও সব ফুল হয়ে গেছে, সব টেন্ট আগে থেকে সব বুক হয়ে গেছে। আর আমি এখানকার নাম্বারও নিয়ে নিলাম, দিয়ে দিলাম ডিসক্রিপশন বক্সে, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন। প্রয়াগের এই কুম্ভ স্নানের সঙ্গে হোটেলের ট্যারিফ অনেকটা শেয়ার বাজারের মধ্যে ওঠানামা করে। ব্যাপারটা বুঝিয়ে বলি, এবারের মহাকুম্ভে 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে পুণ্যস্নানের তারিখ নির্ধারিত হয়েছে। সেই দিনগুলোর আগে এবং পরে হোটেল সব ফুল, আর রেটও ডাবল। বাকি দিনগুলোতে অবশ্য রেট অনেকটাই কম এবং হোটেল অ্যাভেলেবেল রয়েছে। স্নানের একদিন আগে আর একদিন পরে এটাই রেট হবে 14,000 টাকা। এই জন্যই আমরা এখানে থাকবো হচ্ছে একদিনে বুকিং করেছি। হোটেলটা কিন্তু বেশ সুন্দর, আর একটা ভালো লিফটও রয়েছে। আমরা যাবো হচ্ছে 4th ফ্লোর, আমাদের রুম এখন রেডি হয়নি। 12টা থেকে চেক ইন টাইম, এখন বেজে গেছে 12:30। ওরা বললো যে এত বুকিং এসছে না,
ওরাও কনফিউজ হয়ে গেছে সবাইকে রুম দিয়ে দিতে। তো বললো একটু ওয়েট করে যান, আর রুমটা রেডি হোক। আলাম এদের তো রেস্টুরেন্ট রয়েছে, তাহলে ওখানে যাই কি একটু চাটা কফি টফি খাই ততক্ষণে। এইটা হচ্ছে এদের রেস্টুরেন্ট। এখানে কিন্তু সমস্ত খাবার হচ্ছে ভেজ, নন ভেজ কিন্তু আইটেম নেই। বাইরে অনেক রেস্টুরেন্ট আছে যেখানে নন ভেজ আইটেম পাওয়া যায়, বাট এই হোটেলটায় কিন্তু সমস্ত ভেজ আইটেমই পাওয়া যায়। আর এই অপেক্ষার মাঝে ম্যাডাম নিল আলুর পরোটা, আমি নিলাম 1 কাপ চা। কোনটা আলুর পরোটার? সুস্মিতা নিচ্ছে হচ্ছে আলুর পরোটা, আর আমি নিচ্ছি হচ্ছে দারুণ একটা চা। দারুণ চাটাকে দেখেই প্রেমে পড়ে গেছি। 1 পিস আলুর পরোটা নিচ্ছে 70 টাকা, আর চা নিচ্ছে হচ্ছে পার কাপ 40 টাকা, সব মিলিয়ে 158 টাকা। আমি একটা কথা আবারও বলবো যে আমি যেহেতু মেলার সময় এসেছি, তাই অন্যান্য সময় আসলে বা আপনারা কিন্তু অনেক কম খরচে এলাহাবাদ ঘুরতে পারবেন বা প্রয়াগরাজ ঘুরতে পারবেন। বারাণসী, প্রয়াগরাজ, অযোধ্যা এইসব জায়গা ঘুরতে খুব বেশি খরচ হয় না। ডেকোরেশন সুন্দর, রুমটাও সুন্দর, বিছানার যা সাইজ আছে এতে কিন্তু মোটামুটি 3 জনের খুব ভালো মতো এটাই যাবে। ওদিকে ইলেকট্রিক কেটেল রয়েছে, জলের বোতল রয়েছে, আর সুন্দর বেশ। এসিও রয়েছে, এসি যদিও লাগবে না এই মুহূর্তে। ছোট টিভি রয়েছে, টেবিল রয়েছে বসে কাজ করার জন্য, আর এদিকে একটা মিরর রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। বাথরুমটা ছোট্টর উপরে কিন্তু ঠিকঠাকই আছে, হ্যাঁ টাওয়েল দেয়নি। এই রুমটার ট্যারিফ হচ্ছে আজকের দিনে 6000 প্লাস ট্যাক্স। 6000 প্লাস ট্যাক্স। ও বলছে যে কম করুন কম করুন, হ্যান ত্যান এই সেই এইসব, যাই হোক বলে টোলে বলছে আমরা দেখছি কম করছি। সস্তা এখন ব্যাপারটা হচ্ছে যে সস্তা এই মুহূর্তে কেন হবে না। এই মেলা উপলক্ষে মানুষ এসব রুম 14-15 টাকা তো নেবে। যখন যদি কোনো ভালো হোটেল পাই 2-1টা ওখানেও সন্ধান দেবো। আমি টেন্টেরও কথা বলে দেবো আপনাদের কথা। টেন্টও সবাই দাম জানি বেশি। আসবে এটা দেখার পর, এটা কেউ মিস করবে না, কারণ এটা 144 বছর পর হচ্ছে মহাকুম্ভ মেলা। এই জন্য আমি চাই আপনারা আসুন, দেখে যান। তবে হোটেলে চেক ইনের সময় আমাদের একটা সমস্যা হয়েছিল, এই ব্যাপারটা আপনাদেরও জেনে রাখা দরকার। ও কোনো জায়গায় ওর কোনো আইডেন্টি কার্ড রাখে না, ওর আধার কার্ড কোথাও নিয়ে আসেন। এখানে বলছে হোটেলে বলছে আধার কার্ড, হচ্ছে আধার কার্ড তো নিয়ে আসেনি, দেখো হোয়াটসঅ্যাপে আছে কিনা। মানে ওর কোনো ডকুমেন্টের কোনো কিছু ঠিক নাই। ওর আধার কার্ডে ঠিক নাই, ওর পাসপোর্টে ঠিক নাই। ওর ঠিক আছে, আমি আনি না, কারণ গাড়ির ট্রেনিংয়ে ভর্তি হলো, গাড়ি চালানোর, সেখানেও লাইসেন্সও আজ অব্দি করলো না। লাইসেন্স ছেড়ে দিন, লার্নারও করলো না। এদিকে বলছে আমি গাড়ি চালাবো। মানে এতটাই ও খামখেয়ালি। ও আবার আমাকে কত কিছু বলে। এটা হচ্ছে প্রয়াগরাজের সঙ্গম রোড। প্রয়াগরাজ সঙ্গম যে স্টেশন সেটা কিন্তু সামনেই রয়েছে, আর আপনারা যে যাবেন ত্রিবেণী সঙ্গম সেটা কিন্তু এই পথ ধরেই যেতে হবে। প্রয়াগরাজের চাপ্পা চাপ্পা ঘুরতে গেলে দরকার হচ্ছে একটা বাহন জোগাড় করা। তো এখন চলেছি সেই বাহন জোগাড় করার লক্ষ্যে, কারণ শুধু যদি কুম্ভ মেলাটুকু আপনাদের দেখিয়ে দিই তাহলে মনে হয় দেখানোটা কত অসম্পূর্ণ থেকে যায়। যে লেভেলে জ্যাম না, আর মানুষ যেভাবে শহরে ঢুকছে, মানে সব কিছু কভারেজ করে বেরিয়ে আসা একটু চাপই আছে। বলাবলির পর্ব শেষ করে এবারে চলাচলির পর্ব শুরু। কারণ কুম্ভ ঘুরতে গেলে দরকার একটা বাহনের। টোটো রিক্সা তো রয়েছে, কিন্তু বেশিরভাগ রাস্তাতেই নো এন্ট্রি, আর হেঁটে সব কভার করা প্রায় অসম্ভব। ঠিক সেই কারণেই আমাদের দরকার একটা 2 হুইলারের, আর সেটা কোথায় রেন্ট পাবো এটা খুঁজতেই এবারে বেরিয়ে পড়া। এই প্রাঙ্গণে বা এই রাস্তায় 2 হুইলার অ্যালাউ, কিন্তু 4 হুইলার এই মুহূর্তে অ্যালাউ নয়। আর এই যে ওপরে রোডটা যাচ্ছে, এই দিকটা যাচ্ছে বারাণসীর দিকে। মানে এই রাস্তা বারাণসী আর প্রয়াগরাজকে কানেক্ট করেছে। কিন্তু এই পথ পাড়ি দেওয়ার ব্যাপারটা এতটাও সহজ ছিল না। পদে পদে বাঁধা, কোথাও রাস্তা ব্লক, কোথাও রাস্তা সাময়িক আটকে, কুম্ভ মেলার পথে বিভিন্ন আখাড়া কিংবা মঠের সাধু সন্তদের এগিয়ে দেওয়ার জন্য পথ সুগম করে দেওয়া। এই বিষয়গুলো কোনোদিনই জানতে পারতাম না যদি নিজেকে ওই মেলা প্রাঙ্গণে আটকে রাখতাম। প্রথমে নাগা সন্ন্যাসীরা স্নান করবে, তারপরে স্নান করবে সব আখাড়ার যারা রয়েছেন তারা। ভারতবর্ষে 100টার উপরে আখাড়া রয়েছে। তারপরে যারা মঠের লোক তারা স্নান করবে, তারপরে পাবলিকরা। তা ওই যে আখাড়ার কথা বলছি না, সমস্ত আখাড়াগুলো যাচ্ছে এখানে, বিভিন্ন আখাড়া। রাস্তা এখানেও আটকে দিয়েছে। মানে এক অদ্ভুত জিনিস। এটা হচ্ছে যমুনা নদী। আসার সময় যে ব্রিজটা আমরা পার করে এলাম, সেই যমুনাকে পাশে রেখে আমরা চলেছি। অনেক পথঘাটের বাধা বিঘ্ন অতিক্রম করে আমরা চলে এসেছি প্রয়াগরাজের মূর্তিগঞ্জে। আর এখান থেকে নেব হচ্ছে বাইক রেন্ট, যদি বাইক পাই। আপনারা যদি মনে করেন টোটো নিয়ে ঘুরবেন, 4 চাকা নিয়ে ঘুরবেন, ঘুরতে পারবেন না। বিশেষ করে স্নানের দিনগুলোতে সব জায়গায় কিন্তু নো এন্ট্রি। তার জন্য এটা একবার দেখে রাখুন, যদি বাইক নিয়ে রেন্ট নিয়ে আপনারা ঘুরতে পারেন, বাইক সব জায়গায় অ্যালাউ করবে স্নানের দিনগুলো বাদে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঘোরাটা সুবিধা হবে। रेंट स्कूटी का 1500 रुपये है और नहान के दिन 2000 रुपये, बाइक रॉयल इनफील्ड में 3000 रुपये, और भी जो बाइक्स हैं यमा की 150 सीसी में उनका भी 2000 रुपये रेंट है।
और 2,000 रुपये सिक्योरिटी मनी स्कूटी का है, 3,000 रुपये बाइक का है। আমি যেরকম স্কুটি নিচ্ছি, স্কুটির জন্য হচ্ছে 2,000 টাকা ডিপোজিট রাখতে হবে, তারপরে গাড়ি যখন আপনারা ফেরত দেবেন গাড়ি আবার টাকা রিটার্ন করে দেবে। আর रेंट कितना है एक दिन के लिए स्कूटी का? नॉर्मल डे में 1500 रुपये, নর্মাল দিনে হচ্ছে 1500 একদিনের রেন্ট। আর স্নান করার দিনে স্কুটি কা 2,000। আর স্নান করার দিনে হচ্ছে 2,000 টাকা। আধার কার্ড লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে। আর এটা কিন্তু 24 ঘন্টার জন্য, মানে আজকে আমি সকাল 10টা নিলাম, আগামীকাল সকাল 11টা বা 10টার সময় কিন্তু আপনাদেরকে এটাকে ফেরত দিতে হবে। মেলার জন্য সব নতুন গাড়ি, মানে একদম সব গাড়িতে সব ওই গার্ড ফার সব লাগাচ্ছে, সারি গার্ড না লেগ গার্ডও সব লাগাচ্ছে, নতুন গাড়ি মেলার জন্য তুলেছে এরা। যারা স্কুটি রেন্ট নিচ্ছেন বা টু হুইলার রেন্ট নিচ্ছেন অবশ্যই কিন্তু আপনার আধার কার্ড নিয়ে আসবে। আর এখানে ডিক্লারেশন লিখতে হলো, ওখানে নাম, ফোন নাম্বার, আধার ফাধার এসব নাম্বার সব লিখে দিতে হলো। আধার কার্ড কথাটার এই জন্যই উল্লেখ করলাম কারণ ওরা কিন্তু ওটিপি ভেরিফাই করবে। আধার কার্ডটা ওরা অথেন্টিক কিনা সেটা দেখে নেবে, কারণ অনেকে গাড়ি ফাড়ি নিয়ে পালিয়ে যায়। তো এখানে দিয়ে দিয়েছে হচ্ছে একদম নতুন হেলমেট। ডকুমেন্টেশনের কাজগুলো কিন্তু করতে হবে, তার জন্য কিন্তু যখন আপনারা আসছেন প্লাস হাতে কিন্তু সময় নিয়ে আসবেন। পেমেন্ট আগেই করে দিলাম, এখানে আমাদের কিউআর কোড আছে, কিউআর কোডে পেমেন্ট আগে করে দিলাম। আপনারা যেভাবে খুশি ঘুরতে পারেন, কিন্তু যারা বাইক নিতে চান তাদের জন্য এটা কিন্তু একটা জাস্ট ফর ইনফরমেশন। এইসব গাড়ি নিয়ে একটা ভয় কি বলুন তো, নতুন গাড়ি তো স্ক্র্যাচ ফার কিচ্ছু নেই, যদি কোথাও ওকে ঠুকে বুকে দেয় তাহলে আমার চাপ হয়ে যাবে। যাই হোক, সব কিছু ওপরওয়ালার হাতে। আপাতত তেল ভরতে হবে, এখানে সামনে পাম্প রয়েছে, দূরের মধ্যে পেট্রোল ভরিনি। পেট্রোল পাম্পেও কিন্তু প্রচুর লাইন রয়েছে, ভিড় রয়েছে। এখানে পেট্রোল লিটার হচ্ছে 94 টাকা 69 পয়সা। আমি এখানে 2.5 লিটার মতো তেল ভরালাম। আজ আর কাল মিলে 2.5 লিটার ঠিকই আছে। তাই প্রয়াগরাজ এসে বাইক চালাতে হবে, কখনো ভাবিনি যে কুম্ভ মেলায় বাইক নিয়ে স্নান করতে যাবো। এটা কিন্তু একটা নতুনই ব্যাপার। আসলে সব কিছু ওর বলার ইচ্ছে, সে আছে তো সব ঠিক আছে। আল্লাপুর থেকে বাইক রেন্ট করতে মুঠ্ঠিগঞ্জ এলাম। এবার মুঠ্ঠিগঞ্জ থেকে ফিরে যাওয়ার পালা আল্লাপুরের দিকে। কিন্তু এই ফিরে যাওয়াটা এতটাও সহজ ছিল না। জ্যামজট কিংবা রোড ব্লক অ্যাভয়েড করতে মুঠ্ঠিগঞ্জ থেকে বেরিয়ে যমুনা নদীর ওপরে ওল্ড নৈনি ব্রিজ পেরিয়ে আড়াইল রোড হয়ে আবারও শহরে ফিরতে হবে। এটাই হলো পরিকল্পনা। এই ব্রিজটা যমুনা নদীর ওপরে, উপর দিয়ে ট্রেন যায় আর মাঝখান দিয়ে ছোট ছোট যানবাহন যায়। যখন আমরা ট্রেনে করে প্রয়াগরাজ আসি তখন এই ব্রিজটাই বের করি। গঙ্গা যমুনার প্রবাহমান ধারাকে একপাশে রেখে ছোটাচ্ছি আমার 2 চাকা। প্রয়াগরাজের সোমেশ্বর মহাদেব মন্দির, আড়াইল ঘাট সব এই রাস্তায়। মেলা উপলক্ষে যত লাক্সারিয়াস টেন্ট, ডোম সিটি সব নদীর এই পারে। এই টেন্ট বুকিংয়ের ডিটেলস শেয়ার করবো আপনাদের সাথে পরবর্তী পর্বে। জ্যামের জন্য আমাদের অনেকটাই ঘুরতে হলো, বুঝতেই পারছেন। টু হুইলার ছাড়া এত তাড়াতাড়ি সম্ভব হতো না। এমনিতে সময় ঘড়ি বলছে বিকাল 4:07। এগুলো হচ্ছে এখানকার অস্থায়ী সেতু ওপরে যাওয়ার জন্য। গঙ্গার ওপরে মানে যমুনার ওপরে ভাসমান সেতু তৈরি করা হয়েছে। তো সেতু ধরেই আমাদের যেতে হবে, পার করতে হবে। এই যে ব্রিজটা রয়েছে না, ভাসমান ব্রিজ, এর ওপর দিয়ে কিন্তু টু হুইলার, ফোর হুইলার সব পার করে যাবে সব। এটাকে বলা হয় পন্টুন ব্রিজ, পন্টুন সেতু। এটা হচ্ছে সোমেশ্বর পন্টুন সেতু। এখানে স্পিড লিমিট আছে 20 কিলোমিটার/আওয়ার। মেলা উপলক্ষে নদী সহজে পারাপার করার জন্য 30টারও বেশি ভাসমান সেতু তৈরি করা হয়েছে এই নদীর ওপরে বিভিন্ন জায়গায়। গঙ্গা যমুনার মিলিত ধারা পেরিয়ে আবারও শহরে প্রবেশ। এবারে এলাহাবাদ রোড ধরে গঙ্গা নদীর ওপরে ব্রিজ পার করতে হবে। ঠিক এর নিচে অনুষ্ঠিত হচ্ছে এবারের মহাকুম্ভ মেলা। ম্যাপটা শেয়ার করছি, যেটা দেখার পর এই জায়গার ভৌগোলিক অবস্থান অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। সময় 4:46। এখন হোটেলে এলাম গাড়ি ফাড়ি নিয়ে। এত ধুলো, ধুলোতে পুরো যাতা অবস্থা। পোশাকটা চেঞ্জ করবো। এ তো 14 বার করে ফোন করছে, এ তো পরিস্থিতি বুঝছেন, আপনারা ব্লগে দেখে নিয়েছেন। এই আবার খাবার অর্ডার করেছে, বললাম খাবার পরে হবে। তোমার খাওয়া হয়েছে? তাড়াতাড়ি চলো, ড্রেস পরো, শীতের পোশাক নাও। আজকে যতটা পারবো কভার করবো। এমনিতে সারাদিন জার্নি করে এসেছি। ও বুঝতেই পারছে না রাস্তাঘাটের কি অবস্থা। 8 আমি গাড়ি নিয়েছিলাম, এখন হচ্ছে প্রায় 26, মানে 18 কিলোমিটার আমি গাড়ি চালাম। 18 কিলোমিটার তাড়াতাড়ি ফেরার জন্য। এটা বোঝেই না এরা কিছু। 4:58। আবারও আমরা শুরু করবো আমাদের জার্নি। 26-এ শুরু করি, 26 কিলোমিটারে। দেখবো যে সারাদিন মানে এই বিকেল বা সন্ধ্যায় ঘুরে কত কিলোমিটার আমাদের ঘোরা হয়। আর ওই যে ম্যাডাম রেডি হয়ে গিয়েছে। বিকেলে ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা চরম লাগছে। তো যাওয়ার সময় আর কি এখান থেকে কফি খাবো। এখানে একটা ক্যাফে আছে, ওখানে আর কি স্কুটি দাঁড় করিয়েছি। আর যে দাদার সাথে ঘুরছি, এই যে শুভম। এবারের প্রয়াগরাজ কুম্ভমেলাতে শুভম আমার পথপ্রদর্শক। বাইক থেকে শুরু করে অ্যাকোমোডেশন সবটাই ওরই তত্ত্বাবধানে। শুভমের নম্বর আমি শেয়ার করে রাখলাম এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। বারাণসী, প্রয়াগরাজ কিংবা অযোধ্যাতে অ্যাকোমোডেশন কিংবা ট্রান্সপোর্টেশনের ব্যাপারে আপনারা ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ইনি হচ্ছেন শুভমের মিসেস, ক্যাফের মালিক। এই যে সুন্দর মতো দেখতে যে ভদ্রলোক, এনার নামও শুভম। আর সবচেয়ে বড় কথা, আজকে হচ্ছে শুভমের জন্মদিন। এই বিশেষ দিনেও ও আমাকে সঙ্গ দিচ্ছে। কফিটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ। 1 কাপ কফিতে এনার্জির পারতটা চড়িয়ে নিয়ে আবারও পথ চলা শুরু কুম্ভের দিকে। আর এবার ক্যামেরায় সুস্মিতা আর ধারাভাষ্যে আমি কৌশিক। আমরা যাচ্ছি সেই মেলাতে, সেই মেলা প্রাঙ্গণে আমাদের টু হুইলার নিয়ে।
এখানে যে 4 চাকা গাড়ি চলছে না, 4 হুইলার, সব কিন্তু প্রশাসনের গাড়ি। বাকি কিন্তু কোনো প্রাইভেট বা পার্সোনাল গাড়ি কিন্তু এখানে অ্যালাউ নয়। নিরাপত্তা কিন্তু এখানে চরম। সঙ্গম কুম্ভমেলা উপলক্ষে রাস্তার ধারে ধারে তৈরি হয়েছে বিভিন্ন রকম পার্কিং, কোনোটা সরকার কিংবা প্রশাসনের জন্য, কোনোটা সাধারণ পাবলিকদের জন্য। রাস্তার 50 মিটার অন্তর অন্তর প্রশাসনের নিরাপত্তার ঘেরাটোপ, কোথাও নো এন্ট্রি, কোথাও বা শুধুমাত্র 2 হুইলার এন্ট্রি। আসলে আপনারা এ যাবৎ যতগুলো ভিডিও দেখছেন সবটাই মেলা প্রাঙ্গণের ভেতরে, কিন্তু মেলার বাইরের পরিস্থিতি দেখাতে না পারলে আপনাদের এই জায়গায় আসা হয়তো সমস্যাকর হতে পারে। এই হচ্ছে মেলা প্রাঙ্গণ। এই সন্ধ্যাবেলা চারিদিকে কিন্তু আলোয় পুরোপুরি সেজে উঠেছে, আর মানুষের ভিড়, আর সেই সঙ্গে ধুলো। ত্রিবেণী সঙ্গম থেকে আমাদের দূরত্ব আর মাত্র 300 মিটার। দূরত্ব যত কমছে, ভিড় আর সেই সঙ্গে নিরাপত্তার বেষ্টনী ততই বাড়ছে। স্নানের দিনগুলোতে এই রাস্তায় 2 হুইলারও অ্যালাউ নয়। টোটো একটা নির্দিষ্ট জায়গাতে আপনাকে নামিয়ে দেবে, তারপর হেঁটেই আপনাকে আসতে হবে এই সঙ্গমে। তবে যারা আশ্রম কিংবা আখাড়াতে রাত্রিবাসের ব্যবস্থা করে নিতে পারবেন, তাদের এই পথ হাঁটা কিছুটা হলেও কম হবে। অনুমান করা হচ্ছে প্রায় 50 কোটি লোক এই মেলাতে আসবে। তবে শুরুর দিকে যেরকম ভিড় থাকবে, পরের দিকে আস্তে আস্তে ভিড়টা কমে আসবে। এই পরিপ্রেক্ষিতে একটা কথাই বলবো, কুম্ভ আসুন নিজের দায়িত্বে, বিশেষ করে রাত্রিবাসের বন্দোবস্ত করে নিয়ে। কোনো ভিডিও দেখে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে এখানে চলে আসার ভুল করবেন না। তবে যারা একটু খরচপাতি করতে পারবেন, তাদের জন্য রয়েছে দুর্দান্ত বন্দোবস্ত, যেটা আমি শেয়ার করব পরবর্তী পর্বে। সবটা দেখে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন, কোনো আবেগের বশবর্তী হয়ে নয়। প্রয়াগরাজের হনুমান মন্দির, এই হনুমান মন্দিরের সামনে এই বিকেলে কি লেভেলের ভিড় শুধু দেখুন। 2 চাকা তো অনেক পরের কথা, হনুমান মন্দিরের সামনে এহেন ভিড় যে সেখানে পায়ে হেঁটে এগিয়ে যাওয়ার উপায় নেই। বাধ্য হয়ে আমরা গাড়ি ঘুরিয়ে রওনা দিলাম সঙ্গম ঘাটের দিকে। খাবার দোকান এখানে প্রচুর। আর একটা বিষয় আমি বলে রাখি আপনাদেরকে, যে যারা প্রয়াগরাজ আসছেন, মানে এমন অনেক মানুষ আসবেন যাদের হয়তো থাকার কিংবা খাবার কোনো সংস্থান নেই, এখানে এসে কিন্তু অভুক্ত থাকবেন না। মানে থাকার খাবার জোগাড় হয়ে যাবে, কারণ এখানে কিন্তু প্রচুর লঙ্গর রয়েছে। যেমন অমরনাথ গিয়ে থাকা খাবার জোগান হয়ে যায়, এখানে কিন্তু সেই ব্যবস্থা রয়েছে। জানি না এর আগে গাড়ি অ্যালাউ করবে কিনা, একটু জিজ্ঞেস করি। संगम जाना है, यहाँ से पैदल जाना पड़ेगा ना? সময় ঘড়ি বলছে বিকাল 5টা বেজে 38 মিনিট। সূর্য তো ডুবে গিয়েছে, আর চারিধারে জেলে বেলে ধুলো। মোটামুটি শুধু মুখটা মাস্ক দিয়ে কভার করা ছিল, তাই না হলে গোটা জামা কাপড় ঘড়ি টড়ি সব কিছুতে ধুলোর আস্তরণ পড়ে গেছে। কাজে যারা কুম্ভতে আসছেন, এই ধুলো ব্যাপারটা কিন্তু সতর্ক থাকবেন, বিশেষ করে যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে। আমরা এখানে আমাদের 2 হুইলার পার্ক করে দিলাম। এখানে পার্কিং রয়েছে, ফ্রি পার্কিং, কোনো রকম টাকা পয়সা লাগবে না। নিরাপত্তার কিন্তু এখানে কঠোর বেষ্টনী রয়েছে। এখানে সব ইলেকট্রিক পোল বসানোর কাজ চলছে। আর গাড়ি চলাচলের জন্য এখানে এরকম ইস্পাতের স্ল্যাব বসানো রয়েছে। চারিদিকে রয়েছে সব সিসিটিভি ক্যামেরা, প্রত্যেকটা পোলে পোলে কিন্তু এখানে ক্যামেরা রয়েছে। মানে সার্ভাইলেন্স কিন্তু এখানে সাংঘাতিক। 13 তারিখ থেকে শুরু হবে হচ্ছে স্নান। মকর সংক্রান্তির পুণ্য লগ্নে ভোর রাত থেকে শুরু হয়ে যাবে এই শাহী স্নান। এই সেই প্রান্তর যেখানে কিন্তু স্নান হবে। যারা স্নান করবে তারা যেন সহজে সেই ব্যাপারটা করতে পারে, তার জন্য এখানে টেম্পোরারি ঘাট তৈরি করা হয়েছে। এরকম সমস্ত বস্তা দিয়ে 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 তৈরি করা হয়েছে। যেমন তৈরি করা হয়েছে ওখানে টেম্পোরারি ব্রিজ, ভাসমান ব্রিজ। পুরো ঘাট কিন্তু এখানে তৈরি করা হচ্ছে যাতে মানুষ স্নান করতে পারে, পুণ্যার্থীরা স্নান করতে পারে যারা এখানে আসছে। এইটা হচ্ছে সেই জায়গাটা। আর ওই হচ্ছে আকাশের চাঁদ, কদিন পরেই পূর্ণিমা। প্রথমে স্নান করবে হচ্ছে নাগা সন্ন্যাসীরা, ওদের স্নান আগে হবে। তারপরে করবে হচ্ছে আখাড়া, ভারতবর্ষে যতগুলো আখাড়া আছে সেই আখাড়ার যারা তারা করবে। তারপরে যত মঠ আছে সেই মঠের সম্প্রদায়ের যে সমস্ত মানুষজন আছে তারা করবে। তারপরে হচ্ছে পাবলিকদের জন্য। এই পুণ্যভূমিতে এসে কীরকম লাগছে? অবাক লাগছে নিজেকে যে আমি এখানে দাঁড়িয়ে আছি। কালকে সকালে তো স্নান করতেই আসবো এখানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠান্ডার মধ্যে কি স্নান করতে পারবো, সেটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। আর অনেকে আছেন যারা বোটে করে গিয়ে কিন্তু মাঝখানে স্নান করেন। অ্যাকচুয়ালি আমার পাশে যে নদীটা রয়েছে, যেটা আমি যে সামনে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি, এটা কিন্তু গঙ্গা, আর ওদিক থেকে আছে যমুনা। ওই মাঝখানে রয়েছে সঙ্গম। আমি কালকে সকালবেলা আপনাকে দেখাবো, যেখানে জলের দুটো নদী দুরকম কালার। আর সরস্বতী যে নদীটাকে, সেটা তো ওই বিলুপ্ত নদী, সেটা তো আর কি ভেতর ভেতর দিয়ে যায়, সেটাকে দেখা যায় না। সবাই হয়তো আসতে পারবেন না, কিন্তু আমি এটুকু বিশ্বাস করি যে আমার অনেক দর্শক আছেন যারা হয়তো ওই 6 থেকে 7 ইঞ্চি স্ক্রিনের সামনে বসেই কিন্তু সেই পূর্ণটা অর্জন করার চেষ্টা করবেন বা সেই অনুভূতি নেওয়ার চেষ্টা করবেন, যার জন্য কিন্তু এত পরিশ্রম করে আমার এখানে ছুটে আসা। আসলে ঈশ্বরের টান আর দর্শকদের ভালোবাসা বা আশীর্বাদ। অনেকেই বলছিল যে কুম্ভ মেলার ব্লগ আসছে না কেন, কুম্ভ মেলার ব্লগ হোক, তো বললাম তাহলে হোক।
এখানে কিন্তু নিরাপত্তা রক্ষী রয়েছে, যারা কিন্তু বলছে যে এখানে কেউ থাকবেন না, এখান থেকে এখন চলে যান। এখানে স্নান হবে সেই জায়গাটা আমরা দেখলাম। এবার যাব হচ্ছে আমরা মেলার ভেতরে, যেখানে মেলাটা হচ্ছে। ঠান্ডার প্রভাব বেশ ভালোই, চারিদিকে ধুলোয় ধুলাক্কার, আর সেই সাথে প্রচুর আলো। আর এই প্রয়াগরাজের আকাশ পুরো ধুলোয় ভরে আছে। অনেকে এখানে আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছে, কারণ রাত যত বাড়বে ঠান্ডা ততই বাড়বে। সন্ধ্যার আগমনে কুম্ভমেলা প্রাঙ্গণে প্রবেশ করছে বিভিন্ন মঠ কিংবা আখাড়া থেকে আগত সাধু সন্ন্যাসীরা, যাদের নিরাপত্তা দিচ্ছে এনএসজি বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড। এই মেলাতে এমন লেভেলের সন্ন্যাসীরাও রয়েছে যাদের জন্য মোতায়েন করা হয়েছে জেড ক্যাটাগরি নিরাপত্তা। মেলা প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে কিছুটা এগিয়ে এলাম। গঙ্গার এই দিকটা দারাগঞ্জ, আর ওই পারে রয়েছে ঝুসি। সাধু সন্ন্যাসীদের অস্থায়ী আশ্রমগুলো তৈরি করা হয়েছে গঙ্গার ওই পারে, অর্থাৎ ঝুসির দিকে, যেগুলো দেখার জন্য পার করতে হবে এই ভাসমান সেতু। আখাড়া, মঠ বা যে সমস্ত সাধু সন্ন্যাসী আসবে তাদের সবার অ্যাকোমোডেশন এই জায়গাটায়। কত বড় কর্মযজ্ঞ, কত বড় এলাকা জুড়ে এটা হচ্ছে। ঘুরে 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 রাস্তা শেষ হচ্ছে না। এক একটা জায়গাতে এক এক রকম সেট আপ, আর সেই সাথে যজ্ঞ হচ্ছে। যজ্ঞের যে ধুঁয়ো, তার উপরে ধুলো, চোখ টোক জ্বলে একাকার। আশ্রমগুলোর বাইরেই বসেছে বিভিন্ন ধরনের স্টল, যেখানে ফলমূল থেকে চা কফি সব কিছুই বিক্রি হচ্ছে। এখানে পেয়ারা হচ্ছে 80 টাকা কিলো। যে কুম্ভ মেলায় 1.5 মাস চা বিক্রি করবে তারও মোটামুটি অ্যাকাউন্টে 1,02,000 টাকা ঢুকে যাবে। মানে যারা যারা এসছে, যারা যারা স্টল দিয়েছে, সবার কাছে কিন্তু লোক আসবে, মানে এত লোক এখানে আসবে। নাগা সন্ন্যাসীদেরকে কভার করার জন্য প্রচুর মিডিয়া কিন্তু এখানে এসছে। যত নাগা সন্ন্যাসী তাদের কিন্তু সমস্ত থাকার জায়গা হচ্ছে এই জায়গাতেই। সন্ধে হতে না হতেই বিভিন্ন আশ্রমের বাইরে শুরু হয়েছে লঙ্গর। প্রয়াগে যারা আসবেন তারা কিন্তু কেউ অভুক্ত থাকবেন না। এখানে কিন্তু সন্ধে হতে বিভিন্ন জায়গায় লঙ্গর লেগেছে। লঙ্গরে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন ফ্রিতে, অনেকটা ওই নরনারায়ণ সেবার মতো। আলু ফুলকপির তরকারি আর খিচুড়ি। আলু ফুলকপির তরকারি আর খিচুড়ি, আর বিভিন্ন রকম আশ্রম রয়েছে, সেখানে গিয়ে শুয়ে পড়লেই হলো। প্রয়াগে যারা আসছেন, খাওয়া আর থাকার জায়গার অভাব হবে না। প্রথম দিন প্রয়াগরাজ পৌঁছে এই ছিল আমার অভিজ্ঞতা, যার সবটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আগামীর সকালে এই সঙ্গমে স্নান করেই সার্থকতা পাবে আমার এবারের প্রয়াগরাজ আসা। এই নিয়ে আপনাদের যাবতীয় প্রশ্ন আপনারা রাখতে পারেন এই ভিডিওর কমেন্ট সেকশনে, এবং একই সাথে আমার আরেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে, যে প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব এর পরবর্তী পর্বে।